আসসালামু আলাইকুম, আমি দীপ্র রায় পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে। তো আজকে ভিডিওটা মূলত আরটিটি ব্রাইট স্কুলের যারা 9-10 পড়ুয়া শিক্ষার্থী তোমাদের জন্য। তো দেখো, আজকে আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং ডিএনএ। তো এই ব্যাপারে তোমাদের বেসিক ধারণা দেওয়ার জন্য আমি মূলত শুধু 9-10 বইয়ের মধ্যে না, আমি এর বাইরেও 10 এবং 11-12 যে বই আছে সেখান থেকেও কিছু তথ্য ধারণ করেছি, যেগুলো সবগুলো তোমাদের বর্তমানে লাগবে না, কিন্তু যখন তোমাদের হচ্ছে প্লেলিস্ট তৈরি হয়ে যাবে, পূর্ণাঙ্গ একটা প্লেলিস্ট, তখন সেখানে তোমরা জাস্ট তোমাদের এই 9-10 জন্য যে সকল তথ্য প্রয়োজন সেগুলো তোমরা পেয়ে যাবে। তো আজকে আমরা পড়াশোনাটা শুরু করি। তো দেখো, নিউক্লিক অ্যাসিড যখন প্রথমে আবিষ্কার হলো তখন এর নাম কিন্তু নিউক্লিক অ্যাসিড ছিল না, তখন এর প্রথমে নাম কি ছিল? নিউক্লিন, যেটা বিজ্ঞানী ফ্রেডরিক মিশেল ডব্লিউবিসির যে নিউক্লিয়াস আছে সেখান থেকে সর্বপ্রথম এটা আবিষ্কার করেছেন। এরপরে বিজ্ঞানী অল্টম্যান ইনি এর নামকরণ করেছেন কি নিউক্লিক অ্যাসিড, যেটা আমরা বর্তমানে যে নামে চিনি আর কি। তো এই নিউক্লিক অ্যাসিড মনে রাখবা, এখানে নাইট্রোজেন থাকে 15% এবং ফসফরাস থাকে 10%। তো এই নিউক্লিক অ্যাসিড হচ্ছে আবার বিজ্ঞানী ল্যাভিনি এটাকে হচ্ছে দুটি ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে ডিএনএ আর একটি আরএনএ। তো মনে রাখবা, আরএনএটা মূলত 90% পাওয়া যায় সাইটোপ্লাজমে এবং 10% পাওয়া যায় নিউক্লিওলাসে। এরপর আসলে আমাদের কি নিউক্লিক অ্যাসিড কি, তার আগে আমাদের জানতে হবে নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড। দেখো, নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন যুক্ত ক্ষারক, পেন্টোজ সুগার এবং ফসফেট, এই তিনটিকে একত্রে বলা হয় কি নিউক্লিওটাইড। আবার দেখো, এর মধ্যে কি নাইট্রোজেন বেস এবং পেন্টোজ সুগার, এই দুটোকে একত্রে বলা হয় নিউক্লিওসাইড। আর এই নিউক্লিক অ্যাসিডটি কি মূলত পলিনিউক্লিওটাইডকে বলা হয় নিউক্লিক অ্যাসিড। তার মানে অনেকগুলো নিউক্লিওটাইড যদি পরস্পর যুক্ত হয় তাহলে যেটা তৈরি করে তাকে বলবো আমরা পলিনিউক্লিওটাইড, এবং এই পলিনিউক্লিওটাইডটি হচ্ছে মূলত আমাদের এই নিউক্লিক অ্যাসিড। এরপর আসলে দেখো, আমাদের যে নিউক্লিক অ্যাসিড বা যে আমাদের নিউক্লিওটাইড আছে পলিনিউক্লিওটাইড, তার মধ্যে তিনটা জিনিস ছিল আমাদের, কি নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার এবং ফসফেট। তো আমরা এখন এই তিনটা জিনিস নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসলে আমাদের পেন্টোজ সুগার। দেখো, নামের মধ্যে কি আছে? পেন্ট। গ্রিক পেন্ট অর্থ হচ্ছে 5, অর্থাৎ 5 কার্বন যুক্ত যে কোনো শর্করাকে বলা হয় কি পেন্টোজ সুগার। তো এই পেন্টোজ সুগার আবার দু রকম হতে পারে, একটা হচ্ছে রাইবোজ সুগার আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। এখন দেখো, রাইবোজ সুগার নরমালি না অলওয়েজ এটি আরএনএতে পাওয়া যায়, এবং ডিঅক্সি রাইবোজ যেটা সেটা সর্বদাই ডিএনএতে পাওয়া যায়। এখন এই রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজের মধ্যে পার্থক্যটা কি? আসলে পার্থক্যটা হচ্ছে তোমার অক্সিজেন সংখ্যায়। দেখো, রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ নামের মধ্যে দেখো, এই ডিঅক্সি রাইবোজে কি আছে? একটা ডি শব্দ আছে। মনে রাখবা, গ্রিক ডি অর্থ হচ্ছে নেই। কি নেই? অক্সি নেই, তার মানে অক্সিজেন নেই। কত নাম্বার কার্বনে নেই? সেটা হচ্ছে এই ডিঅক্সি রাইবোজ সুগারের 2 নাম্বার কার্বনে অক্সিজেন নেই। তার মানে এই যে দেখো, নিচে ছবি দেওয়া আছে যে আরএনএতে 2 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলক যুক্ত আছে, আর ডিএনএতে 2 নাম্বার কার্বনে দেখো শুধুমাত্র একটা হাইড্রোজেন মূলক যুক্ত আছে। অর্থাৎ আরএনএর 2 নাম্বার রাইবোজের 2 নাম্বার কার্বন থেকে যখন আমরা হাইড্রোক্সিল মূলক থেকে অক্সিজেনটা সরিয়ে ফেলবো, তখন যেটা তৈরি হবে সেটাই হচ্ছে আমাদের এই ডিঅক্সি রাইবোজ, এবং যেটাই আমরা মূলত ডিএনএতে দেখতে পাই। এরপর আসলে আমাদের 2 নাম্বার যেটা পয়েন্ট ছিল সেটা হচ্ছে নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন যুক্ত ক্ষারক। এটা হচ্ছে 2 রিং হতে পারে অথবা 1 রিং বিশিষ্ট হতে পারে। যখন সেটা 2 রিং বিশিষ্ট হবে তখন তার নাম হবে কি পিউরিন, এবং যখন সেটা 1 রিং বিশিষ্ট হবে তখন তার নাম হবে পাইরিমিডিন। তো দেখো, পিউরিন আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাডেনিন আর একটা হচ্ছে গুয়ানিন। অ্যাডেনিনকে আমরা এ দিয়ে এবং গুয়ানিনকে জি দিয়ে প্রকাশ করতে পারি। এরপর আসলে পাইরিমিডিন, এটাকে আবার হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়, 3টা গ্রুপে বিভক্ত। একটা হচ্ছে থাইমিন, যাকে টি দিয়ে প্রকাশ করা হয়, সাইটোসিল যাকে সি দিয়ে প্রকাশ করা হয়, এবং ইউরাসিল যাকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। তো মনে রাখবা, থাইমিন সর্বদাই ডিএনএতে এবং ইউরাসিল সর্বদাই আরএনএতে পাওয়া যায়। আর এখানে দেখো 2টা লাইন লিখে রাখছি, এটা হচ্ছে একটু পরে আমরা পাবো, যেটা হচ্ছে একটা ডিএনএতে সর্বদাই যে যতটুকুন অ্যাডেনিন আছে ততটুকুন থাইমিন থাকবে, এবং যতটুকুন গুয়ানিন থাকবে ঠিক ততটুকুনই সাইটোসিন থাকবে। এবং এই অ্যাডেনিন এবং থাইমিনটা 2টো হাইড্রোজেন বন্ড দিয়ে, এবং গুয়ানিন এবং সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ড দিয়ে পরস্পরের সাথে যুক্ত থাকে। এরপর আসলে কি ফসফরিক অ্যাসিড, এখান থেকে বেশি কিছু জানতে হবে না, জাস্ট মনে রাখবা এটা হচ্ছে সংকেতটা কি H3PO4। এটা হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিডের বা পলিনিউক্লিওটাইডের একটা গুরুত্বপূর্ণ উপাদান। এরপর আসলে কি নিউক্লিওসাইড। নিউক্লিওসাইডটা কি মূলত আগে আমরা পড়ে এসেছি যে নাইট্রোজেন বেস এবং পেন্টোজ সুগার, এই দুটোকে কিন্তু পরস্পর একত্রে আমরা বলতাম কি নিউক্লিওসাইড বলেছিলাম। তো এই নিউক্লিওসাইড যে তৈরি হচ্ছে মূলত নাইট্রোজেন বেস এবং পেন্টোজ সুগারের মধ্যে যে একটা বন্ধনী থাকতেছে,
সেটা কি বন্ধনী দিয়ে যুক্ত হচ্ছে, সেটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনী বা গ্লাইকোসাইডিক বন্ধন। এখন একটা উদাহরণ দেখো, যে নাইট্রোজেন বেস একটু জানলাম কি অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল ছিল, এর মধ্যে আমরা অ্যাডেনিন নিলাম। তারপর পেন্টোজ সুগার আমরা মনে করে নিলাম হচ্ছে রাইবোজ সুগারটা নিলাম, তাহলে কি তৈরি হবে, অ্যাডেনিন প্লাস রাইবোজ নিয়ে তৈরি হবে অ্যাডিনোসিন। তাহলে এই অ্যাডিনোসিন হচ্ছে একটা আমাদের এই নিউক্লিওসাইড। আবার আমরা অ্যাডেনিনকে ঠিকই রাখলাম, কিন্তু রাইবোজের বদলে আমরা কি নিচ্ছি, এখন ডিঅক্সি রাইবোজ নিচ্ছি। তাহলে কি তৈরি হবে আমাদের ডিঅক্সি অ্যাডিনোসিন বা ডি অ্যাডিনোসিন, এটা হচ্ছে এক প্রকার নিউক্লিওসাইড। এরপর আসলো নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডটা কি, এটা আমরা আগে একবার দেখে এসেছি যে নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট যুক্ত হচ্ছে তাকে বলছি আমরা কি নিউক্লিওটাইড বলতেছি। এটার উদাহরণ কি হতে পারে, এটা হচ্ছে অ্যাডিনোসিন, কারণ এখন নিউক্লিওসাইড বলেছি, এখানে অ্যাডিনিন কিন্তু আসবে না, বা গুয়ানিন, সাইটোসিন এরকম আসবে না, আসবে কি অ্যাডিনোসিন, গুয়ানোসিন, সাইটোসিন এরকম আসবে। তো অ্যাডিনোসিন আসলো, দেন ফসফেটটা ফসফেটই থাকতেছে। এখন তৈরি হবে কি অ্যাডিনোসিন মনোফসফেট বা এএমপি। মনো কেন, কারণ আমরা এখানে একটা ফসফেট যুক্ত করেছি। যদি আমরা এর সাথে আরেকটা ফসফেট যুক্ত করি এএমপির সাথে, তখন কি দুটো ফসফেট হয়ে যাচ্ছে, তখন তার নাম হবে কি এডিপি বা অ্যাডিনোসিন ডাইফসফেট। আর যখন এর সাথে আরেকটা ফসফেট যুক্ত করতেছি তখন সেটা হচ্ছে কি তিনটা ফসফেট, তার মানে সেটা আমাদের অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অনুরূপভাবে আমরা অ্যাডিনোসিনের বদলে এখন আমরা ডি অ্যাডিনোসিন ইউজ করতে পারি। তার সাথে একটা ফসফেট যুক্ত করছি, তখন হবে কি আমাদের ডিএএমপি বা ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট, যেখান থেকে পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে ডিএডিপি পেতে পারি অথবা ডিএটিপিও পেতে পারি। এখন আসলে ডাইনিউক্লিওটাইডটা কি, কিছুই না, যখন দুটো নিউক্লিওটাইড পরস্পরের সাথে ফসফোডাইএস্টার বন্ধনী দ্বারা যুক্ত হবে তখন তাকে বলবো কি ডাইনিউক্লিওটাইড। এবং এখানে মনে রাখবা এখানেও কিছু কার্বন আছে, এখানেও কিছু কার্বন আছে অবশ্যই আগের যে জ্ঞান অনুযায়ী। তাহলে মনে রাখবা একটা নিউক্লিওটাইডের 3 নাম্বার কার্বন এবং আরেকটা নিউক্লিওটাইডের 5 নাম্বার কার্বনের মধ্যে সর্বদা এই ফসফোডাইএস্টার বন্ধনীটা তৈরি হবে। প্রশ্ন কি পলিনিউক্লিওটাইডটা কি, যখন অনেকগুলো নিউক্লিওটাইড 5 প্রাইম থেকে 3 প্রাইম অনুমুখী হয়ে যুক্ত থাকে পরস্পরের সাথে, তখন তাকে বলবো আমরা পলিনিউক্লিওটাইড। এখন 5 প্রাইম থেকে 3 প্রাইম যে অনুমুখী, এটা আমরা একটু পরে আসতেছি এখানে। তো এই যে আমরা দেখো পলিনিউক্লিওটাইড যে পাইলাম, এই পলিনিউক্লিওটাইড হচ্ছে মূলত আমাদের ডিএনএ যে তোমার যে দুটো স্ট্র্যান্ড দেখতে পাই যে ডাবল হেলিক্স মডেলে, এই দুটো স্ট্র্যান্ড, এই প্রত্যেকটা স্ট্র্যান্ড হচ্ছে এক একটা করে আমাদের এই পলিনিউক্লিওটাইড চেইন। তার মানে আমরা এতক্ষণে ডিএনএতে চলে আসতে পারছি, এতক্ষণ সব ছিল মলিকুলার লেভেলের আলোচনা। এবার এই ডিএনএ যাওয়ার আগে আরেকটা জিনিস জানতে হবে, যেটা আমি একটু আগে বলে আসছি, অবশ্য জাস্ট নামটা বলা হয়নি, সেটা হচ্ছে চারগাফস রুল। কি বলতেছে, A equals to T, মানে অ্যাডেনিন ইকুয়ালস টু থাইমিন অ্যান্ড গুয়ানিন ইকুয়ালস টু সাইটোসিন। তার মানে বাংলায় কি হচ্ছে যে একটা ডিএনএতে যতটুকুন অ্যাডেনিন ঠিক ততটুকুনই থাইমিন থাকবে, আর যতটুকুন গুয়ানিন ততটুকুনই সাইটোসিন থাকবে। এটাও কখনোই নেসেসারি না যে যতটুকুন অ্যাডেনিন ততটুকুন গুয়ানিন থাকতে হবে, অথবা যতটুকুন থাইমিন ততটুকুন সাইটোসিন থাকতে হবে, এটা নেসেসারি না। এখন আসলে হচ্ছে ডিএনএ মডেল। এই ডিএনএ মডেলটা মূলত প্রথমত কে তৈরি করেছেন, সেটা হচ্ছে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক। তাই একে ওয়াটসন এবং ক্রিক মডেলও বলা হয়। কত সালে দিয়েছে, এটা 1953 সালে দেওয়া হয়েছে। এবং এই ধারাবাহিকতায় তারা যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছে কত সালে, 1962 সালে। দুটোই একটু ইম্পর্টেন্ট সাল, একটু মনে রাখিও। আবার এর অপর নাম আছে ডিএনএ ডাবল হেলিক্স মডেল। কেন বলা হয়, মানে একটু আগে দেখছো যে ডিএনএ এরকম করে দেখতে ছিল, যে এটা হচ্ছে হেলিক্যাল ম্যানারে বা হেলিক্যাল ভাবে তোমার হচ্ছে দুটো ওই ডিএনএ যে পলিনিউক্লিওটাইড চেইন এগুলো সজ্জিত থাকে, তাই এর নাম ডিএনএ ডাবল হেলিক্স মডেল। এখন আসলে হচ্ছে আমাদের ডিএনএ কিভাবে ডিএনএ মডেলটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো এইটা কি যে আমরা সবুজ রঙে লিখে রাখছি, আর্ট করছি, সেটা হচ্ছে আমাদের পেন্টোজ সুগার। তারপর যে হলুদ করে দেওয়া এটি, এগুলো কি নাইট্রোজেন বেস। আর যে নীল করে দেখা পিএসি কি ফসফেট। এখন দেখো এই ডিএনএ মডেলের মধ্যে দেখা যায় কি একটা স্ট্র্যান্ড থাকে তোমার 5 প্রাইম থেকে 3 প্রাইম অনুমুখী, আরেকটা স্ট্র্যান্ড থাকে 3 প্রাইম থেকে 5 প্রাইম অনুমুখী। এই জন্য দেখবা এখানে দেখো ওটা উপরের দিকে আছে, এখানে কিন্তু ওটা নিচের দিকে চলে গেছে, তার মানে একটা আরেকটার অপোজিট ডিরেকশনে থাকে। তারপর দেখো আমরা নাম্বারিং করছি, এখানে যেহেতু হচ্ছে কি পেন্টোজ মানে হচ্ছে 5 কার্বন থাকবে, দেখো 1 2 3 4 এবং 5 সবগুলো করা হয়নি, জাস্ট হচ্ছে আমি একটা দেখাই দিচ্ছি। এখানে সেমভাবে 1 2 3 4 এবং 5, তাহলে প্রত্যেকটা পেন্টোজে আমরা 5টা করে কার্বন পাচ্ছি। এখন দেখো প্রত্যেকটা কার্বনের এটা জিনিস মনে রাখবা যে নাইট্রোজেন বেস সর্বদা পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনে
সাথে যুক্ত হবে। এই যে দেখো 1 নম্বর কার্বনে অ্যাডেনিন যুক্ত হয়েছে এখানে একের সাথে থাইমিন, সেম এখানে একের সাথে গুয়ানিন, এখানে একের সাথে সাইটোসিন, এভাবে যুক্ত হবে। আর এই ফসফেটটা তোমার একটা যে তোমার পেন্টোজ সুগার তার 5 নম্বর কার্বনের সাথে যুক্ত হবে এবং তার উপরে যে আরেকটা তোমার হচ্ছে ছিল, আচ্ছা আমরা নিচে দিতে ব্যাখ্যা দিই যে এই কার্বনে এই পেন্টোজ সুগারের ক্ষেত্রে দেখো তার 5 নম্বর কার্বনের সাথে যুক্ত হয়েছে এই ফসফেট। আবার এই ফসফেট কিন্তু দেখো উপরে যে তোমার পেন্টোজ সুগারটা আছে তার কিন্তু 3 নম্বর কার্বনের সাথে যুক্ত হয়েছে। এইটা হচ্ছে মূলত ফসফোডাইএস্টার বন্ড, যেটা আমরা একটু আগে বলেছিলাম যে একটা কার্বনের 3 এবং আরেকটা কার্বনের 5 নম্বর, যে একটার 3 নম্বর কার্বন এবং আরেকটার 5 নম্বর কার্বনের সাথে যুক্ত হবে। এটা গেল। এইটা হচ্ছে মূলত আমাদের পুরো একটা ডিএনএ মডেল, যে তোমার হচ্ছে এখানে অ্যাডেনিন থাকবে, থাইমিন থাকবে, যেরকম 2টা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হবে। তারপর গুয়ানিন এবং সাইটোসিন এখানে 3টা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হবে। আর এদিকে দেখো তোমার থাইমিন আছে, অ্যাডেনিন, এটা হচ্ছে পরস্পরের সাথে 2টো হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হবে। অনুরূপভাবে সাইটোসিন এবং গুয়ানিনও 3টা হাইড্রোজেন বন্ড দিয়ে পরস্পরের সাথে যুক্ত হতে পারে। তাহলে এটা হচ্ছে মূলত পুরো আমাদের ডিএনএ মডেলটা। এরপর দেখো কিছু আমাদের কয়েকটা সংখ্যা মনে রাখতে হবে, যেমন দেখো এইটা হচ্ছে একদম ব্রড স্ট্রাকচার, আমরা এরকম ডিএনএ দেখতে পাই, যেখানে হচ্ছে মূলত প্রত্যেকটা হচ্ছে একটা করে আমাদের প্যাচ বলা হয়। তাহলে 1, 2, 3 অসংখ্য প্যাচ থাকতে পারে একটা ডিএনএতে। তো মনে রাখবা প্রত্যেকটা ঘূর্ণন বা প্রত্যেকটা প্যাচে সব সময় 10টা নিউক্লিওটাইড পেয়ার থাকবে। মনে রাখবা পেয়ার কথাটা খেয়াল রাখবা। তার মানে কি, এইটা হচ্ছে একটা নিউক্লিওটাইড পেয়ার, এইটা আরেকটা, এটা আরেকটা, এরকম মোট 10টা নিউক্লিওটাইড পেয়ার থাকবে। তার মানে মোট 20টা নিউক্লিওটাইড থাকে একটা ঘূর্ণনে। এখন এখানে বলছে কি প্রত্যেকটা ঘূর্ণনের মোট দৈর্ঘ্যটা কত, 34 অ্যাংস্ট্রম। আবার দেখো পাচ্ছি কি আমরা এখানে তোমার মোট কি 10টা নিউক্লিওটাইড পেয়ার থাকতে পারে। তাহলে একটা প্রশ্ন আসে যে একটা ধাপ থেকে আরেকটা ধাপ বা একটা নিউক্লিওটাইড পেয়ার থেকে আরেকটা পেয়ারের মধ্যবর্তী দূরত্বটা কত, সেটা হচ্ছে সোজা হিসাব 34কে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত 3.4 অ্যাংস্ট্রম। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তথ্য। আরেকটা হচ্ছে কি প্রত্যেকটা যে ঘূর্ণন তার ব্যাস কত, ব্যাসটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এই 3টে ইনফো মনে রাখবা। এরপর আসে কি যে প্রতিটি ঘূর্ণনে বন্ড সংখ্যা কত। একটু মনে রাখার একটা ইজি একটা টেকনিক আছে, যে মনে রাখবা যে একটা যে তোমার প্রত্যেকটা ঘূর্ণনে মনে রাখবা 5টা করে এ বন্ড টি অথবা টি বন্ড এ থাকতে পারে। মানে কি সেখানে 2টো করে তোমার হাইড্রোজেন বন্ড থাকতেছে। সেম ভাবে 5টা জি বন্ড সি বা সি বন্ড জি থাকতে পারে, যেখানে 3টা হাইড্রোজেন বন্ড থাকবে। তাহলে 5, 5, 10 হয়ে যাচ্ছে। তারপর দেখো এখানে 2টো হাইড্রোজেন বন্ড আছে, তার মানে কি 5 গুণন 2 করে দাও সমান 10। আর জি বন্ড সিতে কি 3টা হাইড্রোজেন বন্ড আছে, তার মানে কি 5 গুণন 3 সমান 15। এখন তুমি 10 আর 15 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে 25। তার মানে প্রত্যেকটা ঘূর্ণনে 25টি হাইড্রোজেন বন্ড থাকে, এটা মনে রাখবা। আর আরেকটা হচ্ছে কি ডিএনএ এর মলিকুলার ওয়েট কত, মনে রাখবা 10⁶ থেকে 10⁹ ডাল্টন। তো এটাই হচ্ছে মূলত ছিল আজকে আমাদের এই নিউক্লিক অ্যাসিড এবং ডিএনএ নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।